এটি নিউজ দেখছেন প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি স্বপ্নধারা নিউজ আওয়ার এক্সট্রার সহযোগিতায় আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। আপনাদের সঙ্গে রয়েছি আমি মুন্নি ইউসুফ। দর্শক, চলমান যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ বা ঘুরপাক খাচ্ছে বা সবাই যেটি নিয়ে আলোচনা করছে, তাহলে যে চলমান সব অমীমাংসিত সংকট কি নির্বাচনের মাধ্যমে সমাধান আনবে, নাকি নির্বাচনের জন্য দরকার সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ, জাতীয় ঐকমত্য ও সংস্কার? আজ আমরা এসব নিয়ে কথা বলবো। এছাড়া চলমান সব গুরুত্বপূর্ণ বিষয় তো থাকবেই। দুজন সম্মানিত অতিথি আছেন, একটু পরিচয় করিয়ে দিই। রয়েছেন জনাব মোশাররফ আহমেদ ঠাকুর, বিএনপি নেতা ও সাংস্কৃতিক সংগঠক, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। আর রয়েছেন জনাব শাহিন চৌধুরী, সম্পাদক এবি নিউজ 24bd.com, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। জনাব মোশাররফ আহমেদ ঠাকুর, আপনার কাছে যদি শুরুতে আসি, যে সাবেক প্রধান নির্বাচন কমিশনার সিএসি কাজী হাবিবুল আউয়ালকে তিনি আদালতকে আজকে বলেছেন যে 2024 সালের নির্বাচন ছিল ডামি নির্বাচন, এটি ছিল প্রহসনের নির্বাচন। রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা না হওয়ার কারণে 2024 সালে ডামি নির্বাচন হয়েছে, এবং তিনি যেটি বলছেন যে ডামি এবং প্রহসনের নির্বাচনের কথাটি তিনি স্বীকার করেছেন 2024 সালের নির্বাচনকে। এছাড়া আমরা আরেকটি খবর যদি যুক্ত করি, যেটি আমাদের প্রধান শিরোনাম ছিল বা এই সময়ের যে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর, যেটি যে 3 নির্বাচনে অনিয়মের জন্য একটি তদন্ত কমিটি গঠন করে দিয়েছে সরকার। সাবেক সিএসি 3 দিনের রিমান্ডে, এটি যেমন ছিল। আসলে এই যে নির্বাচন নিয়ে বারবারই আসছে, বিতর্কিত 3টি নির্বাচনকে নিয়ে আপনি কি মনে করেন এই যে ডামি এবং প্রহসনের নির্বাচন হয়েছে এবং তদন্ত কমিটি গঠন করা হয়েছে, এটার ফলশ্রুতিতে কোন দিকে এগোচ্ছি আমরা? ধন্যবাদ আপনাকে। আমরা যে নির্বাচনের যে প্রশ্নটি আপনি আনলেন, আমার সংবিধানের একেবারেই প্রথমে 7-1 অনুচ্ছেদ অনুযায়ী, আপনি তো আইনজীবী, হাইকোর্টে প্র্যাকটিস করেন, তো দেখুন যে এখানে 7-1 অনুচ্ছেদ অনুযায়ী বলা হয়েছে এই রাষ্ট্রের মালিক জনগণ, বা ইংরেজিটা হচ্ছে অল পাওয়ার বিলংস টু পিপল। তো এইখানে রাজনৈতিক দল হিসাবে আমরা এই মালিকানাটা প্রথম প্রতিষ্ঠা করার জন্য প্রায় 12-13 বছর সংগ্রাম করেছি টানা। তো এখন আমরা যে শব্দটি বলি সেটা হচ্ছে যে মালিকানাটা প্রতিষ্ঠা হওয়ার পরেও মালিকানাটা যদি 5 বছরে একদিনের জন্য হয়, তাহলে ওইটা তো অন্যরকম হলো। তো আপনি এই মালিকানার যেন চর্চা করা যায় এবং প্রতিদিন যেন জনগণ তার মালিকানা ক্লেম করতে পারে, সেটা হচ্ছে একটি বড় বিষয়। আমরা এই জায়গাটা যদি এনশিওর করতে চাই, জনগণের মালিকানাটা প্রথমে প্রতিষ্ঠা করা, আর দ্বিতীয়ত মালিকানাটা চর্চা করা বা ক্লেম করার উপায়টা কি? প্রথম উপায়টা, এই উপায়ের প্রথম ধাপটা হচ্ছে নির্বাচন। এরপরে অন্যান্য কাজগুলি হচ্ছে যে প্রতিষ্ঠানগুলিকে আপনি স্বাধীনভাবে কাজ করতে দেওয়া, প্রতিষ্ঠানগুলিকে শক্তিশালী করা, এগুলি হচ্ছে গণতন্ত্রের মূল কথা। তো এইখানে একটা হচ্ছে যে বাংলাদেশে অবস্থাটা এইরকম হচ্ছে যে নির্বাচন চাওয়াটাই যেন, এই কয়েক মাস ধরে নির্বাচন চাওয়াটাই যেন এক ধরনের অপরাধ। বাট নির্বাচন ছাড়া বাংলাদেশের মানুষের মালিকানা প্রতিষ্ঠা এবং চর্চার কোনো ব্যবস্থা নাই। এখানে যে অনেকেই বসে আছেন, যে এখানে রাষ্ট্র ক্ষমতার যে প্রতিদিন যে প্রয়োগ করছেন, তার ম্যান্ডেটটা কি? অনেকেরই ম্যান্ডেটটা কি? গত 17 বছর 18 বছরে তো আমি একদিন দেখি নাই শেখ হাসিনার বিরুদ্ধে একটা রা করতে, যে শেখ হাসিনা একেবারেই খুব মোলায়েমভাবে, শেখ হাসিনার শাসনটা খুব ভালো না। একটা তো এই যে উপদেষ্টা আসিফ নজরুল ছাড়া আর একটাকে বের করেন তো, যে এই 3টা নির্বাচন নিয়ে যে আলোচনা করলেন, একটাই বলেছে যে না নির্বাচনটি খুব ভালো হয়নি, এতটুকুন বলেছে। আজকে তো এতটুকুন তো বলে নাই, করে দেওয়া হলো, এতটুকুন তো বলে নাই। তো আপনি কাকে দিয়ে এই কি বলে কমিটি, তদন্ত কমিটি করবেন? ওই তদন্ত কমিটিতে যারা আছে এরা গত 17 বছরে, আমি নামগুলি দেখি নাই এখনো, যে 17 বছরে একবার বলছে কিনা এই নির্বাচনটি, 14 নির্বাচনটি সঠিক হয় নাই, 18 নির্বাচনটি রাতে হয়েছে, এইটা ঠিক হয় নাই, 14 নির্বাচনটি, 24 নির্বাচনটি ডামি হয়েছে, এর ডামি নির্বাচন হয়েছে, এটি সঠিক হয়নি, এতটুকুন তো বলেননি। আমরা যখন জেল খেটেছি, আমরা যখন গলা ফাটিয়ে চিৎকার করে বলে যে আপনার টেলিভিশনে বলেছে, তখনও তো তারা পাবলিক স্পেসেও কোথাও বলে নাই যে নির্বাচনটি সঠিক হয় নাই। তো এরা তো রাষ্ট্র ক্ষমতা চালাচ্ছে। এই 40-42 জনের মধ্যে একজন পাওয়া যাবে বলেছে, আসিফ নজরুল বলছে মাঝে মধ্যে এসে, আমাদের বিএনপির পরিসরে এসে বলছেন যে না এইসব নির্বাচন সঠিক হয়নি, হাসিনা সঠিক করছেন না। তো এই জন্য আমি বলছি
যে আজকে দেখুন এই সরকার কতগুলো অবিমৃষ্যকারিতা অথবা আত্মঘাতী কাজ করছে। আপনি দেখুন আপনি পড়লেন তো, এটি এনবিআর ওনাকে কে বলেছে এটাকে দুই ভাগ করতে? দুই ভাগ করে আজকে এনবিআর কত, কেউ 70,000 কোটি টাকা নাকি এই এনবিআর এর এই যে শেষের যে অচল অবস্থা, এপ্রিল থেকে যে অচল অবস্থা, এই কারণে নাকি এই রাজস্ব আহরণ কম হয়েছে 70,000 কোটি টাকা। আপনি দেখুন যে আজকে আমি একটু আগে আলাপ করছিলাম আমাদের সাংবাদিক বন্ধুর সাথে যে তারা বাংলাদেশ টেলিভিশনকে স্বায়ত্তশাসন দিতে চায়। স্বায়ত্তশাসন দিলে বাংলাদেশ টেলিভিশন কি হবে? বাংলাদেশ টেলিভিশন তখন একটা প্রফিট মেকিং অর্গানাইজেশন হয়ে যাবে। তো বাংলাদেশ টেলিভিশনে সারা পৃথিবীতে পাবলিক সার্ভিস ব্রডকাস্টিং বলে একটি কথা আছে। তো পাবলিক সার্ভিস ব্রডকাস্টিংয়ে কী করা হয়? শিক্ষা প্রমোট করা হয়, সংস্কৃতিকে প্রমোট করা হয়, জনস্বাস্থ্যকে প্রমোট করা হয়, জনস্বাস্থ্যের বিষয়টা জনগণকে সচেতন করা হয়, সারা দেশ এবং জাতির যে স্বার্থে যেসব বিষয় আছে এইগুলোকে প্রমোট করা হয়, যেটি কমার্শিয়ালি লাভজনক নয়। তো আজকে পাবলিক সার্ভিস ব্রডকাস্টিংকে আপনি ধ্বংস করে আপনি কার প্রফিট মেকিংয়ের ব্যবস্থা করছেন? আপনি কি কাজ করছেন? আমি তো আপনাকে বলি যে দেখুন ইন্ডিয়াতে দূরদর্শন আছে, ইন্ডিয়ায় দূরদর্শন ছাড়াও আরও অনেকগুলো সরকারি মালিকানাধীন জিনিস আছে। আপনি জাপানে এনএইচকে টেলিভিশন আছে, সিজিএন টিভি আছে চায়নাতে, পাকিস্তানে পিটিভি আছে, প্রায় সকল রাষ্ট্রগুলিতেই গণতান্ত্রিক রাষ্ট্রগুলিতে একটা করে পাবলিক সার্ভিস ব্রডকাস্টিং আছে। তো আপনি এইগুলোতে হাত দিচ্ছেন কেন? আপনাকে কে এই দায়িত্ব দিচ্ছে? তো এইগুলো তো আত্মঘাতী কাজ, এইগুলি সব আত্মঘাতী কাজ আমি আপনাকে বলছি। এবং এই নির্বাচনকে সামনে রেখে, নির্বাচনের মূলাটাকে সামনে রেখে ওনার সব কাজ করিয়ে নিচ্ছেন। একটা গাদার সামনে যেমন মূলা ধরিয়ে দেয়, মূলা ধরিয়ে দিয়ে যেমন গানি ঘুরানো হয়, তিনি আমাদের সামনে এটা নির্বাচনের মূলা ধরিয়ে দিয়েছেন এবং ওনার সব কাজকর্ম, ওনার 666 কোটি টাকা উনি গ্রামীণ কল্যাণের মাফ করে নিয়েছেন। ওনার গ্রামীণ ব্যাংকের 29 সাল পর্যন্ত কোনো ট্যাক্স দিতে হবে না, সব মাফ করে নিলেন এবং এখন সবগুলো একটা একটা জায়গায় করে উনি সবগুলোতে একটা একটা করে গ্যাঞ্জাম বাঁধাচ্ছেন, ভেজাল বাঁধাচ্ছেন এবং ভেজাল বাঁধিয়ে যেন আগামী ডিসেম্বরে এসে বলা হয় যে দেশ তো অচল, নির্বাচনটা করব কিভাবে ভাই? জনাব শাহীন চৌধুরী, এই যে ওনারা একটি আশঙ্কা করছেন নির্বাচন আদৌ হবে কিনা ফেব্রুয়ারিতে, যেটি আমরা দেখেছিলাম যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে বৈঠকে কিন্তু ফেব্রুয়ারির একটি রোডম্যাপ দেওয়া হয়েছে এবং আজকে কিন্তু প্রধান উপদেষ্টার সঙ্গে সিএসির একটি বৈঠক হয়েছে, যদিও 1-to-1 বৈঠক হয়েছে, খুব বেশি জানবার সুযোগ আমাদের হয়নি। আপনার কি মনে হয় এই সরকার নির্বাচনের জন্য কতটুকু প্রস্তুতি নিচ্ছে বা নির্বাচন কমিশন কি সেদিকে এগোচ্ছে কিনা? আপনাকে ধন্যবাদ, আপনার মাধ্যমে এটিএন নিউজের দর্শকদেরও ধন্যবাদ। আপনার প্রশ্নটা যদি সরাসরি উত্তর দেই তাহলে আমি বলবো যে হ্যাঁ, সরকার দৃশ্যত যে সমস্ত কাজ করছে তাতে বলা যায় যে এই সরকার নির্বাচনকে লক্ষ্য করেই সব কাজ করছেন, যেটা মোশাররফ ভাই নিজেও বলেছেন যে আমাদের সামনে নির্বাচনে একটা মোলা ঝুলিয়ে আরও অন্য অন্য কাজ করা হচ্ছে। সেটা তো আছেই, কারণ সেই কাজগুলো আমি মনে করি করতে হবে। কেন করতে হবে? যে আপনি যে আজকে যদি নির্বাচনের ডেটের ব্যাপারে তো মনে হয় যে একটা বিষয় হয়ে গেছে, মানে একটা সমাধান হয়ে গেছে। সেই ডেটে নির্বাচন করতে হলে যে বিষয়গুলো নিশ্চিত করতে হবে সেটা হলো ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারবে কি না, নিরাপত্তা, ব্যালট বাক্সের নিরাপত্তা, নির্বাচন কেন্দ্রের নিরাপত্তা সেটা নিশ্চিত করতে হবে, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে, সকল দল যাতে সমান সুযোগ সুবিধা পায় সেটা নিশ্চিত করতে হবে এবং সবচেয়ে বড় যে জিনিসটা আমাদের দেশে দরকার সেটা হলো নির্বাচনকালীন স্থানীয় প্রশাসন, ডিসি, এসপি, ওসি, উপজেলা, ইউনো, এরা যেন অবশ্যই নির্বাচন কমিশনের অধীনে আসে, এই বিষয়গুলো নিশ্চিত করতে হবে। আমি মনে করি যে এই বিষয়গুলো নিশ্চিত করার জন্য এই সময়টা, যে ফেব্রুয়ারি পর্যন্ত যে সময়টা দেওয়া হয়েছে রোডম্যাপটা, আমি মনে করি এটা সঠিক। এখন নির্বাচন, মোশাররফ ভাই একটা বিষয় নিয়ে সন্দেহ করেছেন যে নানান ইস্যুতে হয়তো দেশ অস্থির হতে পারে, সেই কারণে নির্বাচন না করার একটা অজুহাত তৈরি হতে পারে। সেই শঙ্কার সঙ্গে আমি একেবারে দ্বিমত করছি না। আমি ওনার সঙ্গে দু একটা বিষয় আমি একমত পোষণ করি যে কিছু কিছু ইস্যু আমার মনে হয় যে এই সরকার হাত না দিলেও পারে।
যেমন এনবিআর এর ইস্যুটা আছে, এনবিআরকে কি করা হয়েছে, দুই ভাগ করা হয়েছে। আপনি জানেন যে এটা ট্যাক্স কালেকশনের একটা গ্রুপ, আরটা করা হয়েছে যে মানে আহরণের। তো এটা আমার মনে হয় যে অত কি জরুরি, আমার মনে হয় না। কিন্তু আর একটা বিষয় আমি অর্থাৎ গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, সেটা হচ্ছে প্রশাসনে যেটা আপনারা দেখছেন, আজকেও কিন্তু সচিবালয় ধর্মঘট হয়েছে এবং এটা কিন্তু প্রায় 2 সপ্তাহ যাবৎ চলছে। এটা কি একটা অর্ডিন্যান্স হয়েছে? অর্ডিন্যান্সটা কি? অর্ডিন্যান্সটা হলো যে কোনো সরকারি কর্মকর্তার বিরুদ্ধে যদি দুর্নীতি প্রমাণিত হয় তাহলে তাকে চাকরি থেকে বরখাস্ত করা যাবে। এইটার বিরুদ্ধে কিন্তু আন্দোলনটা, এই অর্ডিন্যান্স বাতিল করতে হবে। আশ্চর্য ব্যাপার, তার মানে কি এখানে দুর্নীতির সুযোগ চেয়ে আন্দোলন করা হচ্ছে এবং সেটা কিন্তু সরকার কিন্তু স্ট্রংলি হ্যান্ডেল করছে না। আমি মনে করি এই বিষয়ে সরকারের কঠোর পদক্ষেপ নেওয়া উচিত। আমি একটা উদাহরণ দিতে পারি, সেটা হলো বিচারপতি আব্দুস সাত্তার, প্রেসিডেন্ট জিয়াউর রহমান মৃত্যুর পরে যিনি রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন, আপনাদের মনে থাকতে পারে, তিনি কিন্তু অল্প কিছুদিন ক্ষমতায় ছিলেন। বিচারপতি আব্দুস সাত্তারের আমলে সারা দেশে সরকারি যে ব্যাংকগুলো, সরকার নিয়ন্ত্রিত ব্যাংকগুলোর কর্মচারীরা ধর্মঘট আহ্বান করে। আলোচনার মাধ্যমে যখন সেটা কোনো সমাধান হচ্ছিল না, উনি কিন্তু 13,500 ব্যাংক কর্মচারীর চাকরি খেয়েছিলেন এবং 3 দিনের মাথায় নতুন নিয়োগ দিয়ে আবার ব্যাংক চালু করেছিলেন। এবং তিনি যে দৃঢ়তা দেখেছিলেন, ওই ব্যাংক কর্মচারীরা কিন্তু অদ্যাবধি আর চাকরি ফেরত পায়নি। কিন্তু আমাদের প্রশাসনের প্রাণকেন্দ্রে সচিবালয়ে যে কর্মকাণ্ড হচ্ছে, সেটাকে যে ঢিলেঢালাভাবে সরকার হ্যান্ডেল করছে, এটার সঙ্গে আমি একেবারেই একমত নই। আমি মনে করি যে সরকারের এই জায়গাটা হাত দেওয়া উচিত। আর মোশাররফ ভাই আরও একটা কথা বলেছেন যে ওই বিটিভি এবং বেতারের যে সংস্কার, এটা আমি একমত। আসলে রাষ্ট্রীয়, আমাদের মতো দেশে এই রাষ্ট্রীয় একটা মুখপাত্র একটা থাকা উচিত। সেটা বিটিভি বা বেতার যে আছে সে এবং বিএসএস। আপনার মনে থাকতে পারে যে শেখ হাসিনার সরকার 96 সালে ক্ষমতা আসার পরে রাষ্ট্রীয় মালিকানাধীন কিন্তু 4টি পত্রিকাও ছিল, আপনি জানেন বোধহয়, দৈনিক বাংলা, বাংলাদেশ টাইমস, বিচিত্রা এবং আনন্দ বিচিত্রা। সেই পত্রিকাগুলো কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছিল এবং তখন শত শত সাংবাদিক বেকার হয়েছিল। ওই সাংবাদিকদের আবার চাকরিতে নিয়োগ দিতে অনেক সময় লেগেছে এবং তাদের পাওনা টাওনা পেতেও অনেক সময় লেগেছে। তো বেতারকে এবং টিভিকে নিয়ে যে কাজটা শুরু হয়েছে, আমি এটা সমর্থন করি না। যদিও ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে যদি আমরা দেখি, উনি এখানকার পাকিস্তান, ভারত এবং জাপানের উদাহরণ দিয়েছেন, কিন্তু ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে অবশ্য রাষ্ট্রীয় মালিকানাধীন কোনো টিভি নেই, বিশেষ করে ইউরোপ এবং আমেরিকার মতো দেশে। কিন্তু আমাদের মতো তৃতীয় বিশ্বের এই দেশে এটা থাকা উচিত। আর নির্বাচন কমিশনের সঙ্গে, প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে আজকে একটা বৈঠক হয়েছে। এই বৈঠকটা যদিও নিউজে এর ইনফরমেশনটা আসেনি আমার প্রধান উপদেষ্টার সঙ্গে, কিন্তু আমার যদ্দূর মনে হয়েছে যে ফেব্রুয়ারির ওই আগস্ট যে গত বৈঠকটা, মানে লন্ডন বৈঠকটা, মানে বিএনপি ভাইস চেয়ারম্যান তারেক রহমান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং প্রধান উপদেষ্টার মধ্যে বৈঠকের পরে 3 দিন পরে প্রধান নির্বাচন কমিশনারের একটি মনোযোগ আকর্ষণ করা হয়েছিল, সাংবাদিকরা করেছিল। তিনি এটা বলেছেন যে না, আমি ওই বৈঠক সম্পর্কে অবহিত নই বা ফেব্রুয়ারিতে নির্বাচনের ব্যাপারেও আমাকে সরকারের পক্ষ থেকে কোনো কিছু জানানো হয়নি আনুষ্ঠানিকভাবে। আমার মনে হয় যে আজকের বৈঠকটা সম্ভবত সেই বিষয়টা ওনাকে অবহিত করার জন্যই হয়তো প্রধান উপদেষ্টা ডেকে থাকতে পারেন। আমি শিওর না, কিন্তু এটা নিউজ নিশ্চয়ই আসবে এবং নিশ্চয়ই কাল বা পরশু, কালকে যদিও সরকারি ছুটি, শুক্র শনি সরকারি ছুটি, নিশ্চয়ই রোববারে এই বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার একটা ব্রিফিং করবে। আমরা সেই ব্রিফিংটার অপেক্ষায় থাকলাম যে নির্বাচনের রোডম্যাপ নিয়ে ফেব্রুয়ারিকে টার্গেট করে ওনাকে কোনো প্রস্তুতির কথা বলা হয়েছে কিনা, সেটার জন্য আমরা অপেক্ষায় থাকতে পারি রোববার পর্যন্ত। জনাব মোশাররফ আহমেদ ঠাকুর, আপনি কিছু সংশয়ের কথা বলছিলেন। আমি আবারও একটু কমিটির কথাটা এই জন্যই টানছি যে 5 সদস্যের যে কমিটি করা হয়েছে, সেই কমিটিকে ভবিষ্যতে সুষ্ঠু নির্বাচনে অনুষ্ঠানের লক্ষ্যে সুপারিশ করতেও কিন্তু দায়িত্ব দেওয়া হয়েছে এবং আগামী 30 সেপ্টেম্বরের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। আপনি কি মনে করছেন না যে নির্বাচনের দিকেই এগোচ্ছে সরকার? আমি আপনাকে একটা কথা বলি, দেখুন, আপনি তো আইনাঙ্গনের মানুষ। রাষ্ট্রের সমস্ত জিনিসকেই বিচারের দিকে, আইনের দিকে টেনে লাভ হয় না।
এটা কতগুলো ন্যাচারাল জাস্টিস, কতগুলো পাবলিকের যে মতামত, শেখ হাসিনার যে জাজমেন্টটা হয়েছে ইতিমধ্যে, আপনি আজকে তারিখ দিয়ে লিখে রাখুন, শেখ হাসিনার জীবদ্দশায় শেখ হাসিনা ফেরত আসতে পারবেন না। মার্কুস যেমন তিনি বলেছিলেন তার অর্জিত সম্পদের 3/4 তিনি দিয়ে দিবেন, 4 ভাগের 3 ভাগ তিনি দিয়ে দিবেন, শুধুমাত্র ফিলিপাইনের জন্য তাকে সমাহিত করা হয়। ইরানের রেজা শাহ পাহলভি বলছিলেন তার অর্জিত প্রায় সকল সম্পত্তি দিয়ে দিবেন, শুধু ইরানে তিনি সমাহিত হতে চান, হন নাই। আমি আপনাকে আজকে গ্যারান্টি দিয়ে বলছি, শেখ হাসিনা তার জীবদ্দশায় তো আসতেই পারবেন না, তার লাশও বাংলাদেশের মাটিতে সমাহিত হবে না। এটা কি শেখ হাসিনার শৈল শাসনের জন্য খুব বড় একটা বিচার নয়? বিচার। তো আমি আপনাকে বলছি যে আমরা কেন নির্বাচনের কথা বলি। আমরা নির্বাচনের কথা বলি কোনো একটা রাজনৈতিক দল যখন কোনো অন্যায় করে, জনগণের কাছে সে দায়ী, প্রত্যক্ষ পরোক্ষ বিভিন্নভাবে সে দায়ী হয়। প্রথমত একটা রাজনৈতিক দল যখনই অন্যায় করে, তার ইনার পার্টি, উইদিন দ্য পার্টির অভ্যন্তরে সে বিভিন্ন প্রতিরোধের সম্মুখীন হয়। আপনি দেখবেন যে জুলাই আগস্ট বিপ্লবের অভ্যুত্থানের সময় আওয়ামী লীগের যে সরব কর্মীরা এরাও নীরব হয়ে গিয়েছিল। এটা কি আমাদেরকে সমর্থন করে নাই? করেছে। তো এখন আমি আপনাকে বলছি যে রাজনৈতিক দলে যেমন একটা রাজনৈতিক দল নিজের দলের ভিতরে প্রতিরোধের সম্মুখীন হয়, তারপর জনগণের প্রতিরোধের সম্মুখীন হয়, তারপর একটা ন্যাচারাল জাস্টিস অ্যান্ড সোশ্যাল জাস্টিস তার উপর চলে যায়। আজকে যারা এই রাষ্ট্র শাসন করছেন এরা কার কাছে দায়বদ্ধ? এদের না আছে দল, এদের না আছে ব্যক্তির কোনো অবস্থান, চালিয়েছেন একটা এনজিও। আমি দুইজন আজকে সোশ্যাল মিডিয়ায় খুব দারুণভাবে আলোচিত হচ্ছে, একজনের স্বামী আর একজনের দুইজনের স্বামী, দুই উপদেষ্টার স্বামী, দুইজনই গুম হয়েছিলেন 11 এবং 14 সালে বা 15 সালে এরকম। একজন হচ্ছেন আমাদের মৎস্য পশুপালন কে উপদেষ্টা, ওনার স্বামী ফরহাদ মাজহার, তিনি গুম হয়েছিলেন, আর আমাদের রিজওয়ানা হাসানের স্বামী গুম হয়েছিলেন আবু বকর সিদ্দিক। আজ পর্যন্ত তারা কোনো স্টেটমেন্ট করেছেন? এই যে 10 মাস ধরে উপদেষ্টা আছেন, কোর্ট আদালত তৈরি হয়েছে, আমাদের আইসিসি তৈরি হয়েছে, আইসিসি থেকে তারা করেছেন, অভিযোগ দিয়েছেন, তারা স্টেটমেন্ট করেছেন তাদের স্বামী কিভাবে গুম হয়েছিলেন, কিভাবে উদ্ধার হলেন? হন নাই। মানে ওদের কোনো সামাজিক কোনো দায়িত্ব নাই। তো এই জন্য আমরা বলছি যে এইসব দায়িত্বহীন মানুষের কবল থেকে দ্রুত রাষ্ট্রকে মুক্ত করে, যাদের দায়িত্ব আছে রাষ্ট্রের জন্য, যারা জনগণ যাদেরকে ধরতে যাবে তো ফেল করলে, বিএনপির যে ধরুন 2001 থেকে 6 পর্যন্ত কিছু অব্যবস্থাপনা ছিল, এটার মূল্য আমরা দেই নাই। কিছু অব্যবস্থাপনার মূল্য এটা আমরা দিয়েছে। আওয়ামী লীগ তার স্বৈর শাসনের মূল্য তাকে আরো কত বছর দিতে হবে কেউ জানে না। তো আমি আপনাকে বলছি যে যাদের কোনো মূল্য দেবার কারণই নাই, এদের হাত থেকে রাষ্ট্রকে মুক্ত করে ফেলা উচিত। জনাব শাহিন চৌধুরী, আপনার কাছে যদি আসি, যেটি বলছিলাম যে গতকাল প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ শেষে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের দাবি করে বলেছেন, আমরা প্রধান নির্বাচন কমিশনারকে বলেছি স্থানীয় সরকার নির্বাচন যদি নিরপেক্ষ ও নির্দলীয় সরকারের অধীনে হয় তাহলে সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে। আমার প্রশ্ন হলো, যদি কোনো রাজনৈতিক দল স্থানীয় সরকার নির্বাচনকে জাতীয় নির্বাচনের পূর্ব শর্ত হিসেবে দাঁড় করায়, তাহলে সেটি কি দেশের নির্বাচনী কাঠামোকে পর্যায়ক্রমিক আস্থার পরীক্ষার মাঠে পরিণত করছে? কি মনে হচ্ছে আপনার? ধন্যবাদ। অবশ্যই এই প্রশ্নটার জবাব দেওয়ার আগে আমি একটু মুশাব্বর দু একটা বিষয়ে আমি একটু দ্বিমত পোষণ করে দু একটা কথা বলতে চাই। যেমন এই বিগত 3টি নির্বাচন তদন্তের জন্য যে আজকে একটা কমিশন হয়েছে, সেটার ব্যাপারে মুশাররফ ভাই বলছেন যে এটা এত কিছু দরকার নাই, কিন্তু ওনাকে আমি স্মরণ করিয়ে দিতে চাই যে ওনাদের একটি মামলার প্রেক্ষিতেই কিন্তু ইতিমধ্যেই 2 জন প্রধান নির্বাচন কমিশনার অ্যারেস্ট হয়েছেন এবং তাদের নামে রিমান্ড মঞ্জুর হয়েছে। আরও একজন 2014 সালের যে নির্বাচনের সময় যিনি প্রধান নির্বাচন কমিশনার ছিলেন কাজী রকিবউদ্দিন, ওনাকেও আইনশৃঙ্খলা বাহিনী খুঁজছে ওনাদের মামলার প্রেক্ষিতে।
তো সুতরাং আমি তো মনে করি যে সরকার যে কমিশনটা আজকে করেছে, যে বিগত 3টি নির্বাচনের অনিয়ম, দুর্নীতি, অন্যায়গুলো তদন্ত করার জন্য একজন বিচারপতির নেতৃত্বে কমিটি, সেই কমিটিকে তো আমি মনে করি মোশাররফ ভাই স্বাগত জানানোর কথা, কিন্তু উনি কেন হতাশা ব্যক্ত করলেন আমি জানি না। আমি মনে করি যে এটা হওয়া খুবই জরুরি। আমরা এই নির্বাচন সম্পর্কে আমরা যেটা জানি সবই ভাষা, কিন্তু ইনসাইড স্টোরি পুরোটা আসা দরকার। ওনারা 14 নির্বাচনে ছিলেনই না, কারণ 14 নির্বাচনে আপনার মনে থাকতে পারে যে 153টা আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন হয়েছে, তার মানে ওনারা ছিলেন নির্বাচনের বাইরে। 18 নির্বাচনটা কি হলো, ভোটটা রাতের বেলা হলো। 18 নির্বাচনে ওনারা ছিলেন এবং ওই নির্বাচনটা ফেয়ার হলে হয়তো ফলাফল ভিন্ন হতে পারত, কিন্তু সেটাকে হলো রাতের বেলায়। আর 24-এর যে নির্বাচনটা হলো সেই নির্বাচনটা জানেনি, এটা আমির নির্বাচন, আওয়ামী লীগের প্রার্থী আর আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নির্বাচন। এই নির্বাচনেই এই কাজী হাবিবুল আউয়াল কমিশন 47% ভোট কাস্টিং দেখিয়েছেন, কিন্তু ওই নির্বাচনে আমরা তো গণমাধ্যম কমই, আমরা তো জানি 5% ভোটও তো কাউন্ট হয়নি। রাঙামাটি এবং 3 পার্বত্য জেলার 26টা ভোট কেন্দ্রে একজন ভোটারও যায়নি, সেটাও তো নিউজ হয়েছে, ওই সময় সংবাদ শিরোনাম হয়েছে। সুতরাং এইগুলো আমি মনে করি বেরিয়ে আসা খুবই দরকার। এই কমিশনকে তো খুব বেশি দিন সময়ও দেওয়া হয়নি, এটা বেরিয়ে আসা দরকার। তাহলে শেখ হাসিনার এই মানে জনগণের অধিকার হরণ করার একটা বিশাল চিত্র আমি মনে করি প্রকাশিত হবে। আমার মনে হয় যে মোশাররফ ভাই আমার সঙ্গে একমত হবেন। আর আপনি আসছেন যেটা জামাতের প্রসঙ্গ, জামাতের বিষয়টা হলো, জামাতকে নিয়ে এখন আমার যে জিনিসটা মনে হচ্ছে, অর্থাৎ বিএনপি এবং জামাত, আমাদের কাছে মনে হচ্ছে যে দৃশ্যত তাদের মধ্যে একটা মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব চলছে। কারণ এই যে নির্বাচনের ডেট, রোড ম্যাপ, এটা প্রধান উপদেষ্টার ছিল কি ডিসেম্বর, আপনার মনে আছে ডিসেম্বর, আর নাকি সরি ওনার ইয়ে ছিল জুন, আর বিএনপির ডিমান্ড ছিল ডিসেম্বর। মাঝে কিন্তু লন্ডন বৈঠকের আগেই জামাতের আমির কোনো একটা বৈঠকে উনি একটা সুনির্দিষ্ট ইয়ে দিয়েছিলেন যে নির্বাচনটা আগামী রমজানের আগে অর্থাৎ ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে হলে ভালো হয়। ওনার এই বক্তব্যের পরে প্রধান উপদেষ্টা একটা বক্তব্য দিয়ে সেটা এপ্রিলে ডেট করলেন, খেয়াল করেন। এরপরে লন্ডনের ওই বৈঠকে তারেক রহমান এবং প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পরে নীতিগত একটা ডিসিশন হলো যে ফেব্রুয়ারির সেকেন্ড উইকে নির্বাচনটা হবে, রোজার আগে। তার মানে কি, এখানে কিন্তু জামাতের বক্তব্যেরই কিন্তু প্রতিফলন হলো, কিন্তু সেই সিদ্ধান্তটাও কিন্তু জামাত ভালোভাবে নেয়নি। আপনি লক্ষ্য করেছেন যে সংস্কার কমিশনের পরবর্তী বৈঠকে, প্রথম দিনের বৈঠকও জামাত বয়কট করেছে, যে একটি দলের সঙ্গে আলোচনা করে নির্বাচনের তারিখ নির্ধারণ করা নিরপেক্ষতার প্রমাণ না, এই ধরনের বক্তব্য তারা দিয়েছেন। তা এখন আজকে যে প্রশ্নটা আপনি করলেন যে স্থানীয় সরকার নির্বাচন কেন তারা আগে চাচ্ছে, আর স্থানীয় সরকার, আমার কাছে ওই যে আমি বললাম যে মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব, যেহেতু নির্বাচনের রোড ম্যাপ নিয়ে বিএনপির সঙ্গে এই সরকারের যে ঝামেলাটা ছিল সেটা দৃশ্যত একটি সমাধান হয়ে গেছে, এখন শুধুমাত্র অফিসিয়ালি রোড ম্যাপটা ঘোষণা বাকি আছে। তখন কিন্তু জামাতে ইসলামী দেখেন এই প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করে তারা বলল যে স্থানীয় সরকার নির্বাচন আগে দিতে হবে। স্থানীয় সরকার নির্বাচন যদি আগে দিতে যান, সব সিটি কর্পোরেশন, সব উপজেলা, সব জেলা পরিষদ, সব ইউনিয়ন পরিষদ, আপনি কি মনে করেন যে আগামী বছর ডিসেম্বরের আগেও তো এই নির্বাচন শেষ হবে না? এটা তো আর 300 বা 400 আসনের নির্বাচন নয়। তার মানে এই বক্তব্যটা দেওয়ার মাধ্যমে আমার মনে হয় যে জামাত একটা দুই দলের মধ্যে এবং সরকারের মধ্যে একটা অচল অবস্থা টিকিয়ে রাখার চেষ্টা করছে, যাতে করে এটা একটা সঠিক সমাধানের দিকে না যায়। আর আপনি যে প্রশ্নটা করেছেন যে তাহলে কি ইলেকশন কমিশনকে প্রমাণ দিতে হবে যে স্থানীয় সরকার, আমি মনে করি মোটেই না। কারণ অতীতে আপনার মনে থাকতে পারে যে আমরা কিন্তু 3টি নির্বাচন আমরা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করেছি, 91, 96 এবং 2001। এই নির্বাচনগুলো নিয়ে কিন্তু কোনো প্রশ্ন নেই, কোনো বিতর্ক নেই। কিন্তু ওই সময় কি কোনো স্থানীয় সরকার নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয়েছে? হয়নি তো। কারণ তত্ত্বাবধায়ক সরকারের যে মেয়াদ, ওই মেয়াদের মধ্যে এত ম্যাসিভ নির্বাচন করা সম্ভব নয়। সুতরাং আমি মনে করি যে এই ধরনের
বক্তব্য দেয়া মানে হলো একটা জটিলতা তৈরি করা। তবে আমি একটা জিনিস অন্তত অ্যাড করি, সেটা হচ্ছে যে কয়েকটি সিটি কর্পোরেশন যেগুলো সবচেয়ে জরুরি, আমি মনে করি সিটি কর্পোরেশনের নির্বাচনগুলো ইলেকশন কমিশন ইচ্ছা করলে এটা করে ফেলতে পারে ডিসেম্বরের আগেই। কারণ জাতীয় নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আগে এই 8টি সিটি কর্পোরেশন মানে যেগুলো মেয়াদ উত্তীর্ণ হয়েছে, সবগুলো মেয়াদ উত্তীর্ণ হয়নি, সেই নির্বাচনগুলো আমি মনে করি যে সিটি কর্পোরেশন এটা করে নিতে পারে। কারণ এটার সঙ্গে নাগরিক সেবা জড়িত এবং যে কারণে ঢাকা শহরেও কিন্তু আমরা নানা রকম সমস্যা ফেস করছি এই জনপ্রতিনিধি না থাকার কারণে, এটা হতে পারে। জনাব মোশাররফ আহমেদ ঠাকুর, বিশিষ্টজনদের অভিমত যে নির্বাচন ছাড়া গণতন্ত্র পূর্ণাঙ্গ হতে পারে না। নির্বাচন ও সংস্কার পরস্পর বিরোধী নয়, বরং সংস্কার একটি চলমান প্রক্রিয়া, যে আপনারা বারবারই বলে আসছেন, 31 দফার কথা বলছেন। আমার প্রশ্ন হলো যে নির্বাচন না হওয়া যেমন শাসন ব্যবস্থার অগণতান্ত্রিক রূপ, তেমনি একটি ত্রুটিপূর্ণ নির্বাচনের মধ্য দিয়েও কিন্তু গণতন্ত্রকে বিকৃত করার একটি ঝুঁকি থেকে যায়। আপনি কি মনে করেন? আপনি অনেক আস্থাহীনতার কথা বলছেন, ত্রুটিটা থাকলে কি নির্বাচনটা স্বচ্ছ হবে? ত্রুটিপূর্ণ নির্বাচন বাংলাদেশে যে কয়টা হয়েছে সেটা রাষ্ট্রযন্ত্র নির্বাচনের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে। এরশাদের আমলে মিডিয়া কু করে দেওয়া হয়েছে। এরশাদের আমলে মিডিয়াতে যেটা ডিক্লেয়ার করা হয়েছে যে মাঠের ইলেকশন কী হয়েছে সেটা ভিন্ন কথা। আর শেখ হাসিনার সময় একেবারে ছাত্রলীগারদেরকে এইচ.টি. ইমাম বলেছেন যে আমি ছাত্রলীগার ছেলেদেরকে খুঁজে খুঁজে বসিয়ে ইলেকশনটা করিয়ে এনেছে, কীভাবে সেটা আমিই জানি। এটা ওপেন বলেছেন টিএসসিতে। তো আমি আপনাকে বলছি যে এই সরকার ডক্টর ইউনূসের, আমি আপনাকে বলে দেই, মনের ভিতরে যাহাই থাকুক না কেন ওনার সন্তানদের, যে একজন বলেছেন 400 আসনের মধ্যে 300 আসন তিনি পাবেন। তো 300 আসন পাবা যদি, বাবা তুমি 300 আসন পাবা, নির্বাচনটা করো, এই সংস্কার টস্কার কিছু দরকার নাই, তুমি এসে সব কনস্টিটিউশন পাল্টাই দিও, বাংলাদেশের নাম পাল্টাই দিও, আমাদের সবাইকে নির্বাসন দিয়ে দিও, তুমি নির্বাচনে আইন পাশ করিও, আরেকটা আন্দামান দ্বীপপুঞ্জ খুঁজে বের করে নিও, আমাদেরকে সব নির্বাচনে পাঠিয়ে দিও। তো তোমার এত সংস্কার এত কিছুর দরকার হয় কেন? এত কিছুর দরকার হয় এই জন্য আমি আপনাকে বলছি যে ডক্টর ইউনূস সরকারের এই ক্ষমতা নাই। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, কোনো একটা টিএনও যে নির্বাচনের শিল্ড চেঞ্জ করে দিবে, ওই টিএনওকে টেনে ছিঁড়ে মানুষের মধ্যে বিলিয়ে দিবে, মানুষ টেনে ছিঁড়ে ভাগ করে ফেলবে। ডিসির এই ক্ষমতা নাই যে ইলেকশনের শিট চেঞ্জ করে দেবে, ওর ডিসি ওখানে নাই হয়ে যাবে, ওর অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। যেভাবে টাঙ্গিয়ে রাখছে 5ই আগস্টে টাঙ্গিয়ে রাখছে না পুলিশ অনেকগুলো, ওভাবে টাঙ্গাইয়ে রেখে দেবে সাইনবোর্ডের সাথে। তো এখন আসুন বাকিটা, পুলিশ সে এই ক্ষমতা নাই যে রেজাল্ট শিট চেঞ্জ করে দেবে, জনগণের উপর ঝাঁপিয়ে পড়ে। অন্যান্য বাহিনীরও সেই ক্ষমতা নাই। আমি আপনাকে বলছি জনগণের মানসিক পর্যায়টা এই পরিমাণ। আমি এখন আসছিলাম 40 মিনিটের মতো 37 মিনিটের মতো, এই যে খামারবাড়ি এই সিগন্যালটা বন্ধ ছিল, এই 9টা বাজার 5 মিনিট আগে থেকে একেবারে 9টা 33 পর্যন্ত প্রায় 37 মিনিট বন্ধ ছিল এই সিগন্যালটা। মানুষ যে কি বলছিল এটা ল্যাঙ্গুয়েজে বলা যাবে না। ওখানে লোকজন যা বলছিল, আপনাদের মিডিয়ার গাড়িতে ছিল, আল্লাহ জানে, অনেকগুলি সাইডেন টাইডেন বাজিয়ে পাইলট পুইলট গেল, কেউ মনে পাস আউট। তো রাজনৈতিক দল ক্ষমতা থাকলেও তো আমরা দেখি ঘন্টার পর ঘন্টা আমাদের আমি আপনাকে বলছি এইটা 5ই আগস্টের আগে যা হয়েছে এখন আর সেটা করা যাবে না। তারেক রহমান বারবার বলেন যে আপনারা একটা জিনিস মনে রাখবেন যে 5ই আগস্টের অবস্থায় যা ছিল বাংলাদেশে, এই অবস্থাটার কথা ভুলে যান। আমরা এই অবস্থায় বাংলাদেশকে আর দেখতে চাই নাই, 5ই আগস্টের পূর্বের অবস্থায় আমরা কেউই দেখতে চাই না। আরেকটা আসুন, আপনি ছোট্ট একটা প্রশ্ন এনেছেন জামাতের রাজনীতির প্রশ্ন। আমি ভাইয়ের সাথে একটু অ্যাড করি জামাতের রাজনীতি। জামাত কি করতে চায়? ফাইনালি কি করতে চায়? খেলাফত, ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা, ইসলামিক শাসন ব্যবস্থা। ইসলামিক শাসন ব্যবস্থায় কোনো নির্বাচন আছে? কোনো নির্বাচন নাই। আমি আপনাকে বলি, তাইলে আমি 2001 সালে আমি কিন্তু বলতাম না যে আমার সরকার ব্যবস্থায় বিশ্বাসী অবিশ্বাসী সবার অধিকার সমান হবে। আমি 2025-এ তাই বলছি। আমি 1996 সালে বলি নাই যে একটা অন্তর্ভুক্তিমূলক সমাজ ব্যবস্থা প্রয়োজন। 2016 সালে যা বেগম খালেদা জিয়া বলছেন একটা অন্তর্ভুক্তিমূলক সমাজ ব্যবস্থা প্রয়োজন।
একটা অন্তর্ভুক্তিমূলক রাজনীতি প্রয়োজন। এটা হচ্ছে অন্তর্নিহিত কারণে মানুষের মধ্য থেকে উৎসারিত সংস্কারের ভাবনা। চাপ দিয়ে সংস্কার করা যায় না। তো এই জন্য আমি আপনি বলছি, জামাত চায় আজ থেকে 20 বছর পরে বা 25 বছর পরে তিনি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা খেলাফত কায়েম করে, তিনি যেদিন কায়েম করে তিনি তো রাজনীতি সেদিন তো নির্বাচন বন্ধ করে দিবেন। আপনি মুন্নি ইউসুফ এইভাবে চুল খুলে বসতে পারবেন না, আপনি ওই ইয়ার ভিতরে চোখ দেখাতে হবে শুধু। তো সেইটা জামাতকে বলতে হবে এখন যে আমি এমন একটা রাজনীতি দিতে চাই, জামাতের রাজনীতি মানে নির্বাচনের মাধ্যমে নির্বাচন বন্ধ করার রাজনীতি। এবং সকল ইসলামী রাজনৈতিক দলকে স্পষ্টভাবে বলতে হবে আপনি 25 বছর পরে বা আপনি তর্কের খাতিরে মনে করলাম আপনি নির্বাচনের সংখ্যাগরিষ্ঠতা পেলেন, আপনি 2/3 মেজরিটি পেলেন, আপনি কি করবেন? আপনি কি এরপরে নির্বাচন দিবেন? আপনি তো নির্বাচন দিবেন না ভাই। তাহলে আপনি আসুন, বিপ্লব করে আসুন আমার বিরুদ্ধে, আমার রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে আপনি বিপ্লব করে আসুন, আমাকে পরাজিত করুন, আমার পুলিশ সেনাবাহিনীকে পরাজিত করুন, আপনি আপনার ইসলামী খেলাফত কায়েম করে ফেলুন, আমার কোনো আপত্তি নাই। তো এই জন্য আমি বলছি যে জামায়াতের রাজনীতি সে কেন এক জায়গায় স্থির থাকে না, কারণ তার রাজনীতির যে মূল লক্ষ্য, সে এইটা মূল জায়গাটা এটা সে ব্যক্ত করতে পারে না, সে বলতে পারে না। তার ফলে সে মাঝে মধ্যে এটা বলে ওইটা বলে ওইটা বলে, এরপরে সে ফাইনালি সে বলতে চায় আমি নির্বাচনের মাধ্যমে যে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করি, তাহলে আমি নির্বাচনের মাধ্যমে নির্বাচন বন্ধ করার একটা পদ্ধতি আবিষ্কার করব। জনাব শাহীন চৌধুরী, সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন জানিয়েছেন রাজনৈতিক স্থিতিশীলতা না থাকলে বিনিয়োগ হয় না, ফলে কর্মসংস্থান ও প্রবৃদ্ধি ব্যাহত হয় এবং দারিদ্র্য বৈষম্য বাড়ে। সম্মেলন করে ব্যবসায়ীদের সমস্যা শোনা হলেও অনিশ্চয়তা রয়ে গেছে। ডক্টর মোস্তাফিজুর রহমান তিনি বলেছেন শুধু নির্বাচন হলেই বিনিয়োগ বাড়বে এমন আশা নির্ভরযোগ্য নয়। তাহলে রাষ্ট্র কি শুধু নির্বাচনের দিকে তাকিয়ে থাকবে, নাকি নির্বাচনের আগেই কাঠামোগত সংকট সমাধানে পদক্ষেপ নেওয়াই বাস্তবসম্মত নেতৃত্বের পরিচয় হবে? কি মনে হয়? ধন্যবাদ। এই প্রশ্নটা বিনিয়োগ সংক্রান্ত প্রশ্নটার জবাব দেওয়ার আগে আমি একটু ওই একটা বিষয় একটু পয়েন্ট আউট করে নিই। মোশাররফ ভাই একটা বিষয় যে ত্রুটিপূর্ণ নির্বাচন নিয়ে কথা হয়েছিল। অসংখ্য ত্রুটিপূর্ণ নির্বাচনের উদাহরণ আছে। আমি একটা কথা জাতিকে স্মরণ করিয়ে দিতে চাই আপনার মাধ্যমে, সেটা হলো বাংলাদেশে দেশ স্বাধীন হওয়ার পরে প্রথম যে নির্বাচনটা হয়েছিল সেটিই ছিল ত্রুটিপূর্ণ নির্বাচন, যেটা কিন্তু আমাদের প্রত্যাশা ছিল না। 1952 ভাষা আন্দোলন থেকে 71 পর্যন্ত দীর্ঘ সংগ্রামের পরে যে দেশটা স্বাধীন হলো, সেই স্বাধীন দেশে যে প্রথম নির্বাচনটা হয়েছিল 73 সালে, মোশাররফের মনে থাকতে পারে, সেই নির্বাচনটাও কিন্তু যথেষ্ট ত্রুটিপূর্ণ ছিল। আমি দুইটা উদাহরণ বলি। খন্দকার মোস্তাকের কথা আপনার মনে আছে, যিনি শেখ মুজিবুর রহমানের সবচেয়ে ঘনিষ্ঠ ছিলেন। তিনি কুমিল্লার একটি আসন থেকে নির্বাচন করেছিলেন। সেই নির্বাচনে তিনি তার ভরাডুবি জানতে পেরে সকল ব্যালট বাক্স হেলিকপ্টারে করে ঢাকায় নিয়ে এসে এখানে নামমাত্র গণনা করে তাকে নির্বাচিত ঘোষণা করা হয়, এক। আর দুই হলো, আর একটা উদাহরণ দিই, রাশেদ খান মেনন, যিনি এখন জেলখানায় আছেন শেখ হাসিনা সরকারের এলাই হিসেবে, ফ্যাসিস্টের দোসর হিসাবে। রাশেদ খান মেনন ওয়ার্কার্স পার্টি থেকে বরিশালের বাবুগঞ্জে নির্বাচন করেছিলেন এবং সেখানে নির্বাচন কমিশন তাকে বিজয়ী ঘোষণা করেছিলেন। তিনি ফুলের মালা নিয়ে জনগণের শুভেচ্ছা অভিনন্দন নিয়ে 3 দিন পরে যখন লঞ্চে চড়ে ঢাকায় আসলেন, ঢাকায় এসে শুনলেন যে তাকে পরাজিত ঘোষণা করা হয়েছে। সুতরাং ত্রুটিপূর্ণ নির্বাচন কিন্তু সেই 73 সাল থেকে শুরু হয়েছে। এরপরে বাকি যত নির্বাচন দেখেন কম বেশি ত্রুটি আছে। শুধুমাত্র শতভাগ যদি আমি বলি, শতভাগও না, এগুলো 80 বা 90% যদি বলি, সেটা হলো তত্ত্বাবধায়ক সরকারের আমলের যে 3টি নির্বাচন, সেই 3টা। কিন্তু বাকিগুলো কিন্তু কিছু না কিছু সমস্যা আছেই। এখন আপনি যে বিষয়টা প্রশ্ন করেছেন সেখানে আসি, বিনিয়োগ নিয়ে সিপিডির এই বক্তব্যের সঙ্গে আমি পুরোপুরি একমত না। কারণটা কি, এই সরকারের আমলে আমি যদি বলি অর্থনীতি বা বিনিয়োগ পরিস্থিতি, আজকে দেশের যে ইকোনমিক অবস্থা, শেখ হাসিনা যখন পালিয়ে গেলেন তখন এখানে আমাদের রিজার্ভ ছিল 13 থেকে 14 বিলিয়ন ডলার। এখন সেই রিজার্ভ কিন্তু 27 বিলিয়ন ডলারের উপরে চলে গেছে। তার মানে শুধু তাই না, এই সময়ের মধ্যে সরকার কিন্তু আপনার এলএনজি আমদানি বাবদ 242
মিলিয়ন ডলার পরিশোধ করেছে শুধুমাত্র কাতারকেই। এরপরে আদানির টাকা পরিশোধ করা হয়েছে 7 থেকে 800 কোটি টাকা। আরও অনেক বড় বড় ঋণের কিস্তি দেওয়ার পরেও কিন্তু আজকে আমাদের রিজার্ভের অবস্থা এই পর্যায়ে। আর বিনিয়োগ সম্পর্কে যদি বলেন যে মাঝে একটা বিনিয়োগ সম্মেলন হয়েছে, আপনার মনে থাকতে পারে এদেশে একটা বিনিয়োগ, ওই সম্মেলনে কিন্তু প্রায় $3 বিলিয়ন বিনিয়োগের প্রতিশ্রুতি পাওয়া গেছে। সুতরাং এর সঙ্গে আমি মনে করি না যে এই সরকারের কারণে বিনিয়োগ হচ্ছে না বা বিনিয়োগ বাধাগ্রস্ত হচ্ছে, সেটা আমি মনে করি না। আমি মনে করি যে ডক্টর ইউনূসের ওয়ার্ল্ড ওয়াইড যে ইমেজ আছে একজন ইকোনমিস্ট হিসেবে, একজন নোবেল লরিয়েট হিসেবে, সেটার প্রতি মানুষ আস্থা রাখে, বিশ্বের প্রতিটি দেশ আস্থা রাখে বলেই চায়না থেকেও আমরা একটা বড় ধরনের বিনিয়োগের আমরা কমিটমেন্ট পেয়েছি, যেটা এখনও পুরোপুরি ডিক্লেয়ার হয়নি। আপনি জানেন যে চীনের বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বে একটা বিরাট ডেলিগেশন এসে বাংলাদেশে মিটিং করে গেছেন। আর অন্য যে বিষয়টা, আমাদের যে ফরেন কারেন্সি আর্নিংয়ের যে অন্যতম একটা মাধ্যম, সেটা কি রেমিটেন্স। সেই রেমিটেন্স যোদ্ধারা কিন্তু দেখিয়ে দিচ্ছেন যে রেমিটেন্স প্রবাহ একেবারেই প্রায় বন্ধ হয়ে গেছিল, সেই রেমিটেন্স প্রবাহ কিন্তু এখন প্রতিনিয়ত বাড়ছে, এবং এটাও কিন্তু আমাদের অর্থনীতির এই ভিতকে মজবুত করার ক্ষেত্রে একটি বিরাট অবদান রাখছে। সুতরাং আমি মনে করি যে সিপিডির এই বক্তব্য তাদের বলতে হয় তাই বলা, এটাকে আমি অতটা কগনিজেবল আমি মনে করছি না। জনাব মোশাররফ আহমেদ ঠাকুর, গতকাল অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল তাদের ঋণের চতুর্থ ও পঞ্চম কিস্তি ছাড়ার সিদ্ধান্ত নেওয়ার আগে জাতীয় নির্বাচনের দিনক্ষণ জানতে চেয়েছিল। নির্বাচনের একটি সম্ভাব্য সময় প্রকাশ পাওয়ার পর IMF সহ দাতা সংস্থাগুলোর বাজেট সহায়তার অর্থছাড় শুরু হয়েছে। এমন পরিস্থিতিতে নির্বাচন কি কেবল গণতন্ত্রের অনুষঙ্গ থাকে নাকি অর্থনৈতিক বৈধতার শর্তে পরিণত হয়, কি মনে হয়? ধন্যবাদ আপনাকে। আমি এটা অলরেডি লিখে রাখছিলাম যে অর্থ উপদেষ্টা বলছেন নির্বাচনের সময় সুনির্দিষ্টকরণের পর দাতারা অর্থ ছাড় শুরু করেছে। তাহলে আপনি দেখুন যে এইখানে আমাদের এখানে যাদের ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আছে, FDI আছে, এরা সবাই হচ্ছে বেসিক্যালি গণতান্ত্রিক বিশ্বের লোক। তো সেই ক্ষেত্রে এই অর্থনীতির ক্ষেত্রে একটা গণতন্ত্রের আমাদের দেশের মতো রাষ্ট্রে গণতন্ত্র একটা অনুষঙ্গ, অর্থনীতির অবশ্যই অনুষঙ্গ। কি বলেন? আপনি দেখেন যে $27 বিলিয়ন রিজার্ভ, আমার ভাই শাহিন চৌধুরী তো বলছেন। আমি আপনাকে বলি, আমরা পলিটিশিয়ানরা গ্রস দেখি, মাইক্রো থেকে ম্যাক্রোটা বেশি দেখি। আপনি ধরে নেবেন যে ক্যাপিটাল মেশিনারিজ ইম্পোর্ট এখানে হচ্ছে না, ক্যাপিটাল ফাইন্যান্সিয়াল ইনভেস্টমেন্ট কম হচ্ছে, এই কারণে আপনার রিজার্ভ বাড়ছে। রিজার্ভ খুব ফুলে ফেঁপে ওঠা দেশের অর্থনীতির জন্য কোনো ভালো সিগন্যাল না। আমি আপনাকে বলছি, আপনি গত 6 মাসে বা 7 মাসে 8 মাসে 9 মাসে আপনার বিনিয়োগের অবস্থা দেখেন। আপনি বিনিয়োগের আশ্বাস পাওয়া আর বিনিয়োগ হওয়া, বিনিয়োগের আশ্বাসের পরে এরা কেউ আসছে কেউ আসে নাই। তো এই জন্য আমি আপনাকে বলছি যে নির্বাচন ডক্টর ইউনূসের ইমেজের কারণে যদি কেউ অর্থ দিত, উনি 10 মাসে 11টা টোর করেছেন, এবং সবগুলোই টোরই একটা ছাড়া, সম্ভবত চাইনিজ ছাড়া বাকি সবগুলোই ব্যক্তিগত টোর। এগুলাতে রাষ্ট্রের কোনো উপকার হয় নাই। লন্ডনের ইয়েতে ওনার টোরে একমাত্র তারেক রহমানের সাথে যদি বৈঠক না হতো, এটার ফলাফল ছিল 5.5 কোটি ইজিক্যাল টু 5.5 কোটি খরচ ইজিক্যাল টু 0। আমরা একদম শেষ পর্যায়ে, আপনার কাছে একটা প্রশ্ন আমি না রেখে পারছি না, যে এত আস্থাহীনতার মধ্যে এই সরকার যদি একটি নির্বাচন দেয়, সেটা কি আপনারা মেনে নেবেন? আমি আপনাকে বলছি, আমি ডক্টর ইউনূসের উপর আস্থা রাখছি না। তো আমি আমার নিজের উপর আস্থায় আমি নির্বাচনে যেতে চাই। কারণ ডক্টর ইউনূস যে ম্যানিপুলেট করবেন, যাদেরকে দিয়ে ম্যানিপুলেট করবেন, ওদের সেই ম্যানিপুলেশন করার ক্ষমতা নাই। তাহলে নির্বাচনটা দেবে কে? আমি তো বলছি যে ডক্টর ইউনূস নির্বাচন দিলে তিনি যে নির্বাচনকে ম্যানিপুলেট করার জন্য যে ক্ষমতা লাগে, সেই ক্ষমতাটা ডক্টর ইউনূসের হাতে নাই। এই ক্ষমতাটা পাবলিকের হাতে চলে গেছে। ইভেন আমি আপনাকে বলি, কোনো শক্তি,
কোনো শক্তি, কোনো রাজনৈতিক দলই ম্যানিপুলেশন করার ক্ষমতা মাঠে রাখে না। এবং যারা, তারেক রহমান বারবার বলছেন, যারা ম্যানিপুলেশন করে নির্বাচনে জিততে চান, এরা এই স্বপ্নটা ভুলে যান, এই স্বপ্নটা পরিত্যাগ করেন। দরকার হলে অন্য দলে, অন্য কোথাও, অন্য বিজনেসে যান, রাজনীতি ছেড়ে অন্য কোনো পথ দেখেন, যে যারা ম্যানিপুলেশন করে নির্বাচনে জিততে চান। অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের দুজনকে আমাদের অনুষ্ঠানে আসবার জন্য এবং আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি। পরবর্তী আয়োজন দেখবার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, সবসময় এটি নিউজের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।